মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ষড়শীতি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম পাণ্ডব কৌরবেরা ভীষ্মের কাছে দ্রোণাচার্যের প্রশংসা এবং আকৃতি প্রকৃতি বর্ণনা করার সঙ্গে সঙ্গেই তিনি বুঝে গেছেন যে দ্রোণাচার্য হস্তিনাপুরে উপস্থিত হয়েছেন। ভীষ্ম জানতেন যে বালকদের অস্ত্র শিক্ষার ব্যাপারে দ্রোণাচার্যের চেয়ে ভালো অস্ত্রগুরু আর কেউ হতে পারেন। অতএব তিনি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দ্রোণাচার্যকে ডেকে আনলেন নিজের কাছে। অনেক আদর এবং সম্মান করে তিনি দ্রোণাচার্যকে হস্তিনাপুরে আসার কারণ জিজ্ঞাসা করলেন। দ্রোণাচার্য যা উত্তর দিলেন সে কথায় আমরা পরে আসব। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, আমরা এর আগে প্রধানত কুরু বংশের পরম্পরা বর্ণনা করেছি যদু বংশের পরম্পরা, কিন্তু এই মুহূর্তে আরেকটি রাজ্যে আমাদের উত্তরণ করতে হবে। তাহা না হলে মহাভারতের যুদ্ধভূমিতে উপস্থিত হলেই আমাদের মনে হবে এ কি হলো, এই যুদ্ধ তো শুধু কুরু পাণ্ডবের যুদ্ধ নয়, সেই সঙ্গে যে আরো অনেক কিছু। এই অনেক কিছুর আরো একটা মূল হলো পাঞ্চাল রাজ্য, যে রাজ্যের রাজা এখন দ্রুপদ। আমরা পাঞ্চাল দেশের কথা একেবারেই যে কিছু বলিনি তা নয়, তবে যা বলেছি তা কুরুদের বংশধারার সূত্র ধরে। তবে তার মধ্যে বৈশিষ্ট্য যেটা, সেটা হলো আজকের ধৃতরাষ্ট্র পাণ্ডুর পুত্রবর্গের মধ্যে যে জ্ঞাতি বিরোধের সূত্রপাত ঘটেছে, তার থেকে অনেক পুরুষ আগে আরো একটা জ্ঞাতি বিরোধের সূত্র তৈরি হয়েছিল কুরু এবং পাঞ্চালদের মধ্যে। এই প্রসঙ্গে আমাদের একটু পূর্ব কথা স্মরণ করতেই হবে। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে, আমরা কুরু বংশের বহু পূর্বপুরুষ অজমিরের নাম করেছিলাম এক জায়গায়। তার 3 পত্নী ছিল, নীলিনী, কেশিনী এবং ধূমিনী। অজমিরের ঔরসে নীলিনীর গর্ভে সুশান্তি নামে একটি পুত্র হয়েছিল। সুশান্তির পুত্র পুরু জাতি, তাঁর পুত্র বাহ্যস্য। এই বাহ্যস্যের 5টি উপযুক্ত বীর পুত্র হয়েছিল। তাদের নাম মুদগল, সৃঞ্জয়, বৃহদিষ্ণু, জবিনর এবং কুমিল্লাস্য। এই 5 ভাই প্রত্যেকেই বীর ছিলেন এবং তাঁরা প্রত্যেকেই বোধহয় এক একটি ছোট ছোট রাজ্য করেন। এই 5 ভাই 5টি রাজ্য জয় করা এবং রক্ষা করায় সমর্থ ছিলেন বলে তাঁদের সম্মিলিত ভূখণ্ডের নাম পাঞ্চাল। কুরু দেশের মতোই পাঞ্চালও আর্যদের অত্যন্ত এক প্রিয় স্থান ছিল। স্বয়ং মনু মহারাজ পাঞ্চাল দেশকে ব্রহ্মর্ষি দেশের মধ্যে গণ্য করেছেন। পণ্ডিতেরা মনে করেন পাঞ্চাল দেশের সঙ্গে গঙ্গা এবং কুরু দেশের ব্যবধান রচিত করেছিল উত্তর পশ্চিমে অবস্থিত ঘন সন্নিবিষ্ট বিশাল বনরাজি। যতুগৃহ দাহের পর পাণ্ডবরা পাঞ্চালের অভিমুখে যাত্রা করেছিলেন গঙ্গা পার হয়ে, ওই বিশাল অরণ্য পেরিয়ে। তো এই পাঞ্চালদের বিখ্যাত রাজাদের মধ্যে ছিলেন সৃঞ্জয় এবং সোমক। সোমকের সেই যে এক বিখ্যাত পুত্র ছিল যার নাম জন্তু। আপনার নিশ্চয়ই মনে আছে, এই একটি মাত্র পুত্রকে পিঁপড়ে কামড়েছিল বলে সোমকের 100 রানীর মধ্যে কি অসম্ভব ব্যাকুলতা সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত এক জন্তুকে যজ্ঞে আহুতি দিয়ে 100 পুত্র লাভ করেন সোমক। এই 100 পুত্রের মধ্যে কনিষ্ঠটি ছিলেন পৃষত। ভাইদের মধ্যে পৃষতই সবচেয়ে যোগ্য ছিলেন বলে তিনি পাঞ্চালের রাজ সিংহাসনে বসেছিলেন। ভবিষ্যতে তিনি পাঞ্চাল রাজ দ্রুপদের পিতা হবেন। আবার আমরা আগে যে 5 ভাইয়ের কথা বলেছিলাম, যাদের জন্য পাঞ্চাল নামের সূচনা, তাদের প্রথম জনের নাম ছিল মুদগল। এই মুদগলের ছেলেরা সকলেই ব্রাহ্মণ হয়ে যান এবং তারা মৌদগল্য বা মৌদগল্যায়ন ব্রাহ্মণ নামে পরিচিত হন। এরা জাতে ক্ষত্রিয় কিন্তু পেশায় বামুন বলে পৌরাণিকেরা এদের ক্ষত্রপেত দ্বিজ বলেছেন। যাই হোক, কুরু রাজ্যের সঙ্গে পাঞ্চাল দেশের সম্পর্ক মোটেই ভালো ছিল না। পাঞ্চালেরা কুরু রাজ্য আক্রমণ করে কুরু বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা সম্বরণ এবং তাঁর স্ত্রী তপতিকে দেশ ছাড়া করে ছেড়েছিলেন। সম্বরণকে পুত্র পরিবার নিয়ে সিন্ধু নদের তীরবর্তী গিরি গুহা আশ্রয় করে পালিয়ে বেড়াতে হয়েছে বহু সময়। শেষে মহর্ষি বশিষ্ঠের সাহচর্যে কুরু রাজ্য পুনরায় দখল হয়। সে গল্প আবার পরে আসবে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। এবারে আমাদের কৃপাচার্যের মতোই দ্রোণাচার্যের জন্ম স্বাভাবিকভাবে হয়নি। এখানেও এক অপ্সরার কাহিনী আছে।
মহাভারতের বক্তব্য অনুযায়ী দ্রোণাচার্যের জন্মদাতা পিতা হলেন মহর্ষি ভরদ্বাজ। তিনি ভরদ্বাজ গোত্রীয় কোনো মুনি হতে পারেন, যাকে শুধুই ভরদ্বাজ বলে ডাকা হয়েছে। তিনি একদিন হোম করার জন্য আশ্রম থেকে বেরিয়েছেন। তার ইচ্ছে গঙ্গা স্নান সেরে তিনি হোম সমাপন করবেন। কিন্তু গঙ্গায় স্নান করতে যাবার পথে তার জীবনে এক বিড়ম্বনা এল। হঠাৎই তিনি দেখতে পেলেন স্বর্গসুন্দরী ঘৃতাচি গঙ্গায় স্নান করার পর ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরছেন। পুরাতন এবং নবীন বস্ত্রের পর্যাবর্তনের মাধ্যমিক সময়টুকুতে ঘৃতাচির গায়ে কোনো আবরণ ছিল না। ভরদ্বাজের চিত্তবৃত্তি চঞ্চল হলো রমণী শরীরের বাসনায়। তিনি ঘৃতাচিকে কামনা করলেন। ভরদ্বাজ মিলন পর্যন্ত অপেক্ষা করতে পারলেন। তার তেজ স্খলিত হলো এবং তিনি সেই খড়িত তেজবিন্দু হাতে ধরা কলসের মধ্যে ধারণ করলেন। কলসের পর্যায় শব্দ হলো দ্রোণ। এই কলস থেকে যিনি জন্মেছেন তার নামও তাই দ্রোণ। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলছেন, দ্রোণ তথা কলসের অলৌকিক বৃত্তান্ত নিয়ে বেশি আলোচনা না করে আপনি যদি গর্ভ ব্যাপারটাকেই কলসের রূপ মেনে নেন, তাহলে কোনো অনামা রমণীর গর্ভেই দ্রোণের জন্ম হয়েছিল বলে আমরা বুঝে নিতে পারি। অপ্সরা সুন্দরী ঘৃতাচির নাম এখানে বাহুল্য মাত্র। যাই হোক, দ্রোণাচার্য একটু বড় হলে মহর্ষি ভরদ্বাজ তাকে অগ্নিবেশ্য মুনির কাছে অস্ত্র শিক্ষার জন্য রেখে দেন। ভরদ্বাজ ব্রাহ্মণেরা মুনি ঋষি হলেও এরা অস্ত্র শিক্ষা খুব ভালোভাবেই করেছিলেন। বাল্মীকি রামায়ণেও দেখবেন রামচন্দ্র বনবাসকালে কোনো এক ভরদ্বাজ ব্রাহ্মণের কাছ থেকে অস্ত্র লাভ করেছিলেন। ভরদ্বাজ কোনো এক সময় অগ্নিবেশ্য মুনিকে একটি আগ্নেয় অস্ত্র দান করেছিলেন, কিন্তু দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষায় খুশি হয়ে সেই আগ্নেয় অস্ত্র দ্রোণকেই দান করেন অগ্নিবেশ্য। মহাভারতের কবি কাব্য করে অগ্নিবেশ্য মুনিকে অগ্নির পুত্র বলে বর্ণনা করেছেন। তবে আমাদের ধারণা এই বিশেষ ব্রাহ্মণ গোষ্ঠী অগ্নিবেশ্য যাদের অন্যতম, এরা আগ্নেয় অস্ত্র চালনায় সুপ্রসিদ্ধ ছিলেন। আগ্নেয় অস্ত্র চালনা সেকালের দিনে অত সহজ ছিল না। একটি বাণ ছাড়ার সময় তাতে অগ্নি সন্নিবেশ করে শত্রুপক্ষের মধ্যে সেই বাণের নিপতন পর্যন্ত অগ্নি অক্ষুণ্ণ রাখা অত সহজ ব্যাপার ছিল না। মুনিবর অগ্নিবেশ্য সেই বিদ্যা জানতেন এবং দ্রোণকে তিনি তা শিখিয়ে দিয়েছিলেন। দ্রোণকে ছোটবেলায় বেদ বেদাঙ্গ সবই শিখিয়েছিলেন ভরদ্বাজ, কিন্তু বয়সকালে দেখা গেল ব্রাহ্মণের বেদ বিদ্যার চেয়ে অস্ত্রবিদ্যাই তাঁর আসে ভালো। অতএব ভরদ্বাজ তাঁকে অগ্নিবেশ্যের হাতেই সঁপে দেন অস্ত্র শিক্ষার জন্য। মনে রাখতে হবে, এই সমস্ত ঘটনার পটভূমি কিন্তু পাঞ্চাল রাজ্য, এবং তখন পাঞ্চাল শাসন করছেন মহারাজ পৃষত, যিনি পরবর্তী পাঞ্চাল রাজ ধ্রুপদের পিতা। রাজা পৃষত দ্রোণ পিতা ভরদ্বাজের বন্ধু মানুষ। দ্রোণাচার্য যখন ছোট, তখন পৃষতের প্রিয়তম পুত্র ধ্রুপদ ভরদ্বাজের আশ্রমে খেলা করতে আসতেন। দ্রোণ একটু বড় হতে যখন অগ্নিবেশ্য মুনির কাছে অস্ত্র শিক্ষা করতে গেলেন, তখন হয়তোবা ভরদ্বাজের পরামর্শে রাজা পৃষত পুত্র ধ্রুপদকে পাঠিয়ে দিলেন অগ্নিবেশ্বর কাছে। দুজনেরই অস্ত্র শিক্ষা চলতে লাগলো একসাথে। সেকালের দিনে গুরুগৃহে বাস এবং শিক্ষা লাভ অত আরামের কিছু ছিল না। ব্রহ্মচারী হয়ে সংযত চিত্তে গুরু শুশ্রূষা করতে হতো দিনের পর দিন। অনেক বছর এইভাবে থাকতে থাকতে দ্রোণের চুলে জটা ধরে গিয়েছিল। গুরুগৃহে এই অস্ত্রচর্চার সময়গুলিতে দ্রোণের সঙ্গে পাঞ্চাল রাজ পৃষতের পুত্র ধ্রুপদের বন্ধুত্ব গাঢ়তর হয়। গুরু শুশ্রূষা এবং অস্ত্র শিক্ষার ফাঁকে ফাঁকে নিজেদের সুখ দুঃখের কথা বলতে বলতে এই দ্রোণ এবং ধ্রুপদের বন্ধুত্ব এক চরম সীমায় পৌঁছয়। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার সপ্তাশীতি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।